আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আশা করি আমার ভয়েস শোনা যাচ্ছে এবং সমস্ত কিছু মোটামুটি ক্লিয়ার আছে। ঠিক আছে? তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব, আমরা যখন প্রথম ইনঅর্গানিকের ক্লাস করাই, তখন আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা সেখানে ব্লকগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম, পিরিয়ডগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম, টেবিলগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম। যে ১১৮টা এলিমেন্ট থাকে, তার মধ্যে যে গ্রুপ বা পিরিয়ড সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কলাম রো ওয়াইজ আমরা কিন্তু ডিসকাস করেছি। ঠিক আছে? তো তার সাথে সাথে আমরা বেশ কিছু জিনিস আমরা শিখেছিলাম। আইইউপিএসসি নেমিং এর কিছু জিনিসপত্র আমরা শিখেছিলাম। ঠিক আছে? সো আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো, আজকে আমাদের সেকেন্ড ক্লাস পিরিয়ডিক টেবিলের। এই সেকেন্ড ক্লাসে আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে জানবো। সেটা হচ্ছে, আমরা প্রথমে যেটা নিয়ে জানবো, ডিসকাস করবো, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ বাংলায় যেটাকে বলে থাকি আমরা আহ, এই যে আমরা ইলেকট্রন বিন্যাস। তো আমরা ইলেকট্রন বিন্যাস করবো, যেটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন। আর আরেকটা জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা পরীক্ষায় প্রশ্ন আসবেই, ধরে রাখো। আসবে মানে আসবে, স্লেটার্স রুলস থেকে কোশ্চেন আসবেই আসবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্লেটার্স রুল, যেখান থেকে আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এবং এই সমস্ত জিনিসপত্রগুলো, মোটামুটি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা যেটাকে আমরা জেড এফেক্ট বলে থাকি, সেগুলো আমরা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? চলো। আচ্ছা, তো আমরা স্লেটার্স রুল স্টার্ট করার আগে সবার প্রথমে যেটা নিয়ে ডিসকাস করবো, যেটা আমি বলছিলাম, যে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আমরা কিছু ডিসকাস করবো। হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যেটা নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? তো আমরা যেটা নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন ইলেকট্রনিক কনফিগারেশন তো আমরা এখানে বেশ কয়েকটা ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখবো, যেগুলো আমরা ক্লাস 11-12 করে এসেছিলাম, যেভাবে করে এসেছি সেইগুলো যেভাবে করাবো, বা স্লেটার্স রুল স্পেশালি যেভাবে করাবো, আশা করি তোমরা বুঝতে পারবে। কারোর কোথাও বুঝতে সমস্যা হলে দেন বলো। আশা করি বুঝতে পারবে। আশা করি যাদের স্লেটার্স রুল অনেকে হয়তো হয়ে গেছে বা বাড়িতে হয়তো পড়েছো, তারপরেও হয়তো অনেকে ডাউট রয়েছে, সেটা করে দিলে আশা করি বুঝতে পারবে। আমি করালে আশা করি বুঝতে পারবে, কোথাও কোনো প্রবলেম হবে না, আই হোপ। তো এবার দেখা যাক কি হয় না হয়। যাই হোক, তো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলো করবো। প্রথমে আমরা হাইড্রোজেন দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, আমরা প্রথমে হাইড্রোজেন দিয়ে স্টার্ট করছি। হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে কি হয় না, আমরা জানি 1s, অর্থাৎ এস কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? একটা। মনে করো তারপর আমরা করলাম হিলিয়াম। হিলিয়ামে কটা হবে? 1s হবে, অবশ্যই 1s হবে, দুটো। ওকে। তারপর আমরা যদি লিথিয়ামের করি, লিথিয়ামের করলে কি হবে না, লিথিয়ামের করলে 1s 2s, অর্থাৎ 1s 2 2s 1, এটা হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। মনে করো বেরিলিয়াম, বেরিলিয়াম বেরিলিয়ামে কত হবে? 4। চার মানে কত হবে? 1s2 1s2 2s2। এগুলো কিন্তু তোমরা সবাই কিন্তু লিখবে, কারণ এগুলো কাজে লাগে। বোরন, বোরনে কতগুলো হবে? 5। 5 মানে কত হবে? তাহলে 1s2 2s2 2p1। ওকে। তারপর মনে করো কার্বন রয়েছে। কার্বনে কতগুলো হবে? 1s2 2s2 2p2 6। তো তাহলে এটা এই সরি 2p2 হবে, 2p2 এরকম হবে। তারপর মনে করো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে না, 1s2 2s2 2p3 2p3। তারপর মনে করো অক্সিজেনে যদি করি, তাহলে কিরকম কি হবে না, অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4 2p4। ওকে। তারপর মনে করো এফ অ্যাটমের ক্ষেত্রে যদি করি, তাহলে কি হবে? এফ অ্যাটমের ক্ষেত্রে আমরা জানি 9। তাহলে কি হবে? 1s2 2s2 2p5, এটা হবে। নিয়নের ক্ষেত্রে যদি করি, ক্লোরিন নিয়ন, নিয়নের ক্ষেত্রে তাহলে কি হবে? নিয়নের ক্ষেত্রে 1s2 2s2 2p6, এটা হবে। এবার আমরা এই যে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করলাম, কার্বনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে যখন ছোটবেলায় মানে ক্লাস 11-12 এরকম শিখেছিলাম কি, কার্বনের ক্ষেত্রে আমরা জানি হিলিয়াম দিয়ে দিই, তার সঙ্গে কি থাকে? 2s2 2p2, এগুলো থাকে। সিলিকন অ্যাটমের ক্ষেত্রে যদি হয়, তাহলে কি হবে? নিয়ন, নিয়ন দেওয়া থাকবে, তার সঙ্গে কি হবে না, তার সঙ্গে 3s2 3s2 3p1 3p1। তারপর মনে করো গ্যালিয়ামের ক্ষেত্রে, গ্যালিয়ামের ক্ষেত্রে কি করি? গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা আর্গন দিই, আর্গন দিই, আর্গন দিয়ে কি দিই না, 3d10
3d10, তার সঙ্গে কি দিই না 4s2, তারপর কি দিই না 4p2, এরকম দিই। তারপর মনে করো আরো কিছু রয়েছে, আরো যেমন ইন্ডিয়াম। ইন্ডিয়ামের ক্ষেত্রে কি দেয় না, ইন্ডিয়ামের ক্ষেত্রে আমরা কি করি, ক্রিপ্টন দিই। আর দিয়ে তার সঙ্গে আমরা 4d10, 4d10, 5s, 5s2, 5s2, 5p1, 5p1, ঠিক আছে। তো এই ধরনের জিনিসপত্রগুলো হয়। এছাড়া আরো কিছু হয়, যেমন ধরো তোমার, আমি যদি নেক্সট পেজে করি, কিছু অ্যান্টিমনি নিই। হ্যাঁ, কিছু অ্যান্টিমনি, কিছু অ্যান্টিমনি নিই, কিছু অ্যান্টিমনি, অ্যান্টিমনি নিলাম, অ্যান্টিমনি নিলাম কিছু। অ্যান্টিমনি নিলে ক্ষেত্রে কি হয়, মনে করো আমি নিলাম, এটা নিলাম এসবি। এখানে কি হবে না, ক্রিপ্টন থাকে, তার সঙ্গে কি হয়ে যাবে না, তার সঙ্গে 4d10, 4d10, 5s2, 5s, এটা হচ্ছে 4d10, 5s2, 5s2, আর তার সঙ্গে কি থাকে না, তার সঙ্গে থাকে 5p3, 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 এরকম জিনিসপত্র থাকে। এসআর এর ক্ষেত্রে যদি থাকে দেখো, তাহলে ক্রিপ্টন থাকবে, ক্রিপ্টনে থাকবে, ক্রিপ্টন দিয়ে তারপর কি হবে না 5s2, 5s2 এটা হবে। এসি এর ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে আর্গন হবে, সিলিকনের ক্ষেত্রে আর্গন হবে, আর্গন দিয়ে কি হবে না 3d10, 3d10, 4s2, 4p4, এরকম ভাবে ইলেকট্রন বিন্যাসগুলো হয়। কোনো পিবি এর ক্ষেত্রে, পিবি এর ক্ষেত্রে কি হয়, এক্সই থাকে, তার সঙ্গে কি হয় না 4f, 4f14, 4f14, 5d কত, 5d10, 6s2, 6p2, এটা হয়। তারপর তুমি যদি দেখো যে এক্সই এর ক্ষেত্রে, এক্সই এর ক্ষেত্রে তুমি যদি দেখো, এক্সি এর ক্ষেত্রে না সরি, মনে করো তুমি নিচ্ছ টিএল, এর ক্ষেত্রে কি হবে না, এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এরকম হয়। এটার ক্ষেত্রে কিন্তু এক্সি চলে আসে, 4f14 চলে আসে, 4f14, তারপর কি হয় 5d10, 6s2, 6p1, 6p1, এইরকম ভাবে ইলেকট্রন বিন্যাসগুলো হয়। আমি যদি আমার 3D সিরিজের ক্ষেত্রে যাই, এখানে জিঙ্ক রয়েছে, টাইটেনিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, নিয়ন রয়েছে, এফি অ্যাটম রয়েছে, এরকম প্রচুর রয়েছে। সেগুলোর ক্ষেত্রে আমি যদি দেখি, মনে করো আমি থ্রি ডি সিরিজের ক্ষেত্রে নিলাম, মনে করো আমি থ্রি ডি সিরিজ, আমি নিলাম থ্রি ডি সিরিজ, নিলাম কি নিলাম না থ্রি ডি সিরিজের ক্ষেত্রে আমি নিলাম যেটা, সেটা হচ্ছে থ্রি ডি, আমি যেটা নিলাম সেটা হচ্ছে থ্রি ডি সিরিজ। থ্রি ডি সিরিজের ক্ষেত্রে, থ্রি ডি সিরিজের ক্ষেত্রে কি হবে, থ্রি ডি ক্যান্ডিয়াম আছে, টাইটেনিয়াম আছে, ভ্যান্ডিয়াম আছে, রুবিডিয়াম আছে, প্রচুর কিছু রয়েছে। তো চলো আমরা স্টার্ট করি। আমরা যদি এসসি নিই, এসসি এর ক্ষেত্রে কি হবে, আর্গন হবে, আর্গন দিয়ে কি হবে না, আর্গন দিয়ে 3d1, 3d1, 4s2, এগুলো লাগে না, জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখি, এগুলো জানতে হয় আর কি। ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি দেখি এ আর, তার সঙ্গে কি হবে না, তার সঙ্গে যেটা থাকে 3d5, 3d5, 4s1, 4s1, এরকম থাকে। সিও এর ক্ষেত্রে কি থাকে, সিও এর ক্ষেত্রে আর্গন থাকে, এয়ার থাকে, এয়ার এর সঙ্গে কি থাকে, এয়ার এর সঙ্গে 3d7 থাকে, 3d7 থাকে, আর 4s কত থাকে, আর 4s2 থাকে, ওকে, এরকম থাকে। তারপর মনে করো জিঙ্কের ক্ষেত্রে 30 হলে কি হবে না আর্গন, তারপর বাকি যেটা পড়ে থাকছে 12টা, সেটা হচ্ছে কি হবে না 3d10, 3d10, আর 4s2, এরকম হবে। তারপর মনে করো টাইটেনিয়ামের ক্ষেত্রে, টাইটেনিয়ামের ক্ষেত্রে যদি তুমি দেখো আর্গন হবে, আর্গন, তার সঙ্গে কত হবে 3d2, 4s2, এরকম হয়। তারপর যদি তুমি ধরো ম্যাঙ্গানিজ, এয়ার হবে, তার সঙ্গে মনে করো 3d5, তার সঙ্গে 3d5 হবে, 4s2 হবে, 4s2 হবে,
এছাড়া যেমন তুমি যদি ধরো আরো এনআই নাও, এনআই নিলে কি হবে না আর্গন, তার সঙ্গে কি হবে না আর্গনের সঙ্গে আমরা যদি নিই আর্গনের সঙ্গে হবে যেটা সেটা হচ্ছে 3d8 হবে, 3d8, 3d8 3d8ই হবে। ঠিক আছে, 3d8 আর 4s2, 4s2, ওকে। তারপর ভ্যান্ডিয়ামের ক্ষেত্রে, ভ্যান্ডিয়ামের ক্ষেত্রে আর্গন 3d10 হবে, 3d10, 3d, ভ্যান্ডিয়ামের ক্ষেত্রে 3d10 না 3d, 3d কতগুলো হবে, 3 হবে, 3d3, ইয়েস 3d3, 4s2, 4s, ওকে। তো এইরকম ভাবে হয়, এফই অ্যাটমের ক্ষেত্রেও হয়, এফই অ্যাটমের ক্ষেত্রেও হয়, এফই অ্যাটমের ক্ষেত্রে আমরা যদি করি সেখানেও হয়, আর্গন হবে। তারপর আমরা কি করবো না 3d6, 4s2, 4s2 এরকম হবে। কিউ এর ক্ষেত্রে কি হবে না আর্গন, তারপর আমরা কি নিই না তারপর আমরা যেটা নিই সেটা হচ্ছে 3d10, 3d10 আর 4s কত হবে না 4s 1 হয়ে যাবে তো, হ্যাঁ 1s, ঠিক আছে 1s, এরকম ভাবে চলতে থাকবে। জেড আর এর ক্ষেত্রে যদি হয় সেরকম ভাবেও হবে, ক্রিপ্টন নেব, ক্রিপ্টনের সাথে সাথে কতগুলো নেব আমরা 4d, 4d2 আর 5s2 হবে, 5s। তো এইরকম ভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস বা এই ধরনের সিরিজ গুলো আমাদের চলতে থাকে, ঠিক আছে। তো এইটাই হয়ে গেছে, এটা তেমন কিছু নেই, আশা করি আমি এটা বোঝাতে পেরেছি, মানে তেমন তো কিছু নেই, মানে বোঝানোরও কিছু নেই, জাস্ট আমি ইলেকট্রন বিন্যাস গুলো করে দেখিয়েছি, ওকে। এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব, ফার্স্ট অফ অল যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্ক্রিনিং বা শিল্ডিং এফেক্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে শিল্ডিং এফেক্ট কাকে বলে বা স্ক্রিনিং এফেক্ট কাকে বলে, হোয়াট ডু মিন বাই স্ক্রিনিং এফেক্ট অর শিল্ডিং এফেক্ট, এরকম ভাবে প্রশ্নটা থাকে। তো আমাদের টপিক, নেক্সট যে টপিক সেটা হচ্ছে শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং অর শিল্ডিং, শিল্ডিং এফেক্ট, ঠিক আছে, বুঝবে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকে গুলায় ব্যাপার, ঠিক আছে। তো সাপোজ, সাপোজ আমি খুব স্ট্রেট কাট ব্যাপার স্যাপার নিয়ে বোঝাচ্ছি, কারণ এগুলো চলে এখন, তো আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, প্রথমে একটা জিনিস নিয়ে বোঝাই, সেটা বোঝানো হয়ে গেলে আমি সেই এক্সাম্পলটা নেব। তো শিল্ডিং এফেক্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, সাপোজ মনে করো এখানে তোমার একটা নিউক্লিয়াস আছে, পজিটিভ চার্জ, এবার এটাকে ইলেকট্রন দ্বারা মানে বিভিন্ন ধরনের শেল রয়েছে, অনেকগুলো শেল রয়েছে, মনে করো একটা শেল, একটা শেল, একটা শেল, এরকম শেল রয়েছে, ঠিক আছে। এখানে কি রয়েছে না এখানে ইলেকট্রন গুলো রয়েছে, এখানে কি রয়েছে না এখানে ইলেকট্রনস গুলো রয়েছে, এখানে ইলেকট্রনস গুলো রয়েছে, ঠিক আছে, এখানে ইলেকট্রনস গুলো রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে ইলেকট্রনস গুলো রয়েছে। এবার আসল মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের এই যে ফার্স্ট সেলের যে ইলেকট্রনটা রয়েছে, এদের মধ্যে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু অনেকটাই বেশি থাকে, অনেকটাই কিন্তু বেশি থাকে। ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা যদি এখান থেকে এইটুখানি দেখি, এখান থেকে এতটা দেখি, ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু অনেকটাই বেশি, এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেকটা কম, এখানে আরো কম, এই সেলে থার্ড নম্বর মানে 3 নম্বর সেলে আরো কম, কেন? তার কারণ হচ্ছে যখনই অ্যাট্রাক্ট হতে যাইছে, যখনই সাপোজ মনে করো এই সেকেন্ড সেলটা, সেকেন্ড সেলের ইলেকট্রনটা এই পজিটিভ চার্জের সঙ্গে যখন অ্যাট্রাক্ট করতে চাইছে, একে অপরকে অ্যাট্রাক্ট করতে চাইছে, তখনই এদের মাঝখানে বাধা হয়ে আসছে কি, তখনই এদের মাঝখানে এই ফার্স্ট সেলের যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা এটা কিন্তু বাধা হয়ে আসছে, এবং এ কি করছে, এই ইলেকট্রনটা একে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ রিপালশন করছে। রিপালশন করার জন্য কিন্তু এই পজিটিভ চার্জ এবং এই সেকেন্ড সেলের ইলেকট্রনটির মধ্যে না ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু অনেকটাই কি হচ্ছে না কমে যাচ্ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো, ন্যাচারালি আমরা একটুখানি জাস্ট লিখে দেবো, এখানে কি লিখবো না ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ ইজ ভেরি হাই, ইজ ভেরি হাই, বাট এই দুটো কেসের ক্ষেত্রে
force of attraction, force of attraction is less. সাপোজ কোন একটা মেল পার্সন আর একটা ফিমেল পার্সন, একটা ছেলে এটা একটা মেয়ে, এরা দুজনে একে অপরকে পছন্দ করে প্রেম করতে আসছে, ঠিক আছে। মাঝখান থেকে একটা থার্ড পার্সনের এন্ট্রি হয়ে গেল, সে কি করছে, একটা শিল্ড তৈরি করছে, শিল্ড তৈরি করে এদের রিলেশনশিপটাকে ব্রেক করার চেষ্টা করছে। এটাই হচ্ছে এই যে এফেক্ট, এই যে থার্ড পার্সন যেটা এন্ট্রি নিল, এটাই হচ্ছে শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট। ঠিক তেমনই এখানে আমি যদি দেখি, যেটার কথা বলছিলাম, যে এখানে এই যে পজিটিভ চার্জ, এই যে সেকেন্ড সেলের ইলেকট্রনের সঙ্গে যখন একটা রিলেশনশিপ বা বন্ড ক্রিয়েট করার চেষ্টা করছে, সে তখনই কিন্তু মাঝখানে এই যে ইলেকট্রন, ফার্স্ট সেলের ইলেকট্রন, এ কিন্তু বাধা দিচ্ছে, মাঝখানে দুজনের মাঝখানে কিন্তু একটা বাধা সৃষ্টি করছে। বাধা সৃষ্টি করছে বলতে কিরকম না, রিপালশন করছে, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ফোর্স করছে, এদিকে ফোর্স করছে যে তুই ভাই চলে যা, লাগবে না, তুই ভাই চলে, আমি ওর সাথে রিলেশনশিপে যাবো। তো সে কি করছে, এই যে ইলেকট্রনটা এ কিন্তু একে তাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই। এই যে ব্যাপার, এটাকেই বলা হয় শিল্ডিং এফেক্ট, এটাকেই বলা হচ্ছে শিল্ডিং এফেক্ট। ওকে ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি, এর থেকে ভালোভাবে আমি বোঝাতে পারবো না। তো আশা করি আমি এক্সাম্পলটার মাধ্যমে বা আমি এই পুরো সিস্টেমটার মাধ্যমে আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্টের যে ডেফিনেশন, সেটা আমরা একটুখানি ডিসকাস করব, ঠিক আছে। একটুখানি আমরা ছোট্ট করে লিখে দিতে হবে, কারণ এটা অনেক সময় আসে। তাহলে কি লিখবো, শিল্ডিং এফেক্টের ক্ষেত্রে লিখবো ইট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ inner electrons that outer shell electrons লিখতে পারো of an atom do not explain explains the total nuclear charge, total nuclear charge, but a portion of it which is known as effective nuclear charge. Effective nuclear charge এখানে একটা ফুল স্টপ দেবে, দেন লিখবে so the inner electrons behave as a, তার মতো বিহেভ করে as a screen বা শিল্ড বলতে পারো, স্ক্রিন আর শিল্ডও বলতে পারো, কোনো সমস্যা নেই। between the nucleus electron, ঠিক আছে। this is known as কি বলা হয়, this is known as screening effect বা shielding effect, screening or shielding effect, ঠিক আছে। তো এই ব্যাপারটা ইজি, খুব ইজি। শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্টটা কি,
তো এখান থেকে যেটা আমরা নিয়ে ডিসকাস করছিলাম একটু আগে, সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম কি না, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এগুলো আন্ডারলাইন করে রাখবে, কাজে দেবে। তো আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা নিয়ে ডিসকাস করছিলাম, তো সেই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিভাবে ক্যালকুলেট করতে হয় সবই কিন্তু আছে, এবং সেটা কিন্তু আমাদের স্লেটার্স বাবু ডিসকাস করে গেছেন। তো আমরা সেটা নিয়ে পরপর ডিসকাস করবো। সেটা হচ্ছে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। টপিক হচ্ছে হোয়াট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। হোয়াট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ। হোয়াট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা খুবই সিম্পল, অনেকেই তোমরা জানো। সেটা হচ্ছে যে জেড স্টার ইকুয়ালস টু জেড মাইনাস এস। এটা অনেকে আবার এটাও বলে যে জেড এফেক্ট, ঠিক আছে, ইকুয়ালস টু জেড মাইনাস সিগমা, এটাও বলে। যেখানে এই যে জেড স্টার আর জেড এফেক্ট, এই দুটোকে কি বলা হয় জানো না? এই দুটোকে বলা হয় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এই দুটোকে বলা হয় কি? এই দুটোকে বলা হয় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ। আর এই জেডটাকে কি বলা হয় না? জেডটাকে বলা হয় অ্যাটমিক নম্বর। এই জেডটাকে বলা হয়, জেডটাকে বলা হয় কি? জেডটাকে বলা হয় অ্যাটমিক নম্বর। অ্যাটমিক নম্বর অর্থাৎ কোন একটা অ্যাটমের অ্যাটমিক নম্বর, ঠিক আছে, কোন একটা অ্যাটমিক নম্বর। আর এস আর সিগমাটাকে কি বলা হয় না? এস আর সিগমাটাকে স্ক্রিনিং কনস্ট্যান্ট বা শিল্ডিং কনস্ট্যান্ট বলা হয়। কি বললাম আমি? স্ক্রিনিং কনস্ট্যান্ট, অর যেটা বলে সেটা হচ্ছে কি না, শিল্ডিং অর স্ক্রিনিং কনস্ট্যান্ট। শিল্ডিং অর স্ক্রিনিংও বলতে পারো, কোনো সমস্যা নেই। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, শিল্ডিং অর স্ক্রিনিং কনস্ট্যান্ট। ওকে, তো এই তিনটেই বলা হয়। একটাকে বলা হয় কি না এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আরেকটাকে কি বলে না অ্যাটমিক নম্বর, আরেকটা বলা হয় শিল্ডিং কনস্ট্যান্ট। তো এর অ্যাপ্লিকেশন গুলো আমরা স্লেটার্স রুল যখন করব তখন তোমরা বুঝতে পারবে। তো এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে স্লেটার্স রুলে যাব। হ্যাঁ, তো এবারে তোমরা একটুখানি মন দিয়ে শুনবে, কারণ স্লেটার্স রুল বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে পড়ায়। আমি যেটা, তোমরা হয়তো যারা আরবি সরকারের বই ফলো করো, সবাই ফলো করো আশা করি, আরবি সরকারের বইতে খুব ভালো করে দেওয়া রয়েছে। বাট আমি যেটা শিখেছি, আমার কোথাও গিয়ে মনে হয়েছে এটা সবচেয়ে ইজি, এর থেকে ইজি আর হতে পারে না, আমার কোথাও গিয়ে মনে হয়েছে। ঠিক আছে, তো চলো আমি যেটা আমার কাছে ইজি মনে হয়েছে আমি সেটা একটুখানি ডিসকাস করি নাকি। কারণ ইজি ব্যাপারগুলো যদি তোমরা জেনে থাকো, তখন জেনে রাখো, তখন কিন্তু অনেকটা মানে সুবিধা হয় পরীক্ষার হলে ব্যাপারগুলো নামাতে, ডিসকাস করতে, বা তুমি সাপোজ তোমার বন্ধুকে বোঝাতে চাইছো, তখন ব্যাপারটা ইজি হয়ে যায়। ওকে, চলো আমরা এবার যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে স্লেটার্স রুল। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে প্রশ্ন আসবেই আসবে, 100% আসবে। ঠিক আছে, আসবে মানে আসবে। স্লেটার্স রুল, স্লেটার্স রুলের মধ্যে আমরা কিছু জিনিস শিখবো, অর্থাৎ কিভাবে কি করতে হয়, কিভাবে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বের করতে হয়, কিভাবে স্ক্রিনিং কনস্ট্যান্ট আমরা বের করব। অর্থাৎ আমরা আগের পাতায় যেটা নিয়ে স্ক্রিনিং কনস্ট্যান্ট, এই সিগমা বা এস, এটা আমরা কিভাবে ডিসকাস, কিভাবে বের করব, সেটা কিন্তু আমরা এই স্লেটার্স রুল থেকে কিন্তু জানি। ওকে, তো চলো আমরা ফার্স্ট যেটা নিয়ে ডিসকাস করব, এটা ডিসকাস করার আগে একটা জিনিস বলে দিলে ভালো হতো। এটা তো এটা না, এটা ঠিক আছে, বলতে হবে না, ছাড়ো। চলো, ওটা আমাদের পিরিয়ডিক টেবিলের ওপর আমরা সেই জেড এফেক্ট কিভাবে হয়, আচ্ছা একবার বলে দিই। চলো বলে দিই, এটা একবার মুছে আর আমি বলে দিই। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি একটা দেখি যে ট্রেন্ড অফ পিরিয়ডিক টেবিল, আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ নিয়ে পড়ছিলাম, তাই আমরা একটা জিনিস ছোট্ট করে একটুখানি শিখে রাখবো, ছোট্ট করে একেবারে। সেটা হচ্ছে যে ফ্রেন্ডস ফ্রেন্ডস ইন পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল কিসের ট্রেন্ডস না এই জেড এফেক্ট বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। আমরা যদি একটা পিরিয়ডিক টেবিলের অ্যাক্সেস বরাবর যাই, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক বরাবর যাই,
অ্যাক্রস বরাবর, অ্যাক্রস আ পিরিয়ড, অ্যাক্রস আ পিরিয়ড which means left to right যদি যাই, সেখানে কিন্তু জেড এফেক্ট কিন্তু ইনক্রিজ করবে বা বেড়ে যাবে, যেটাকে বলা হয় ইনক্রিজ জেড এফেক্ট কিন্তু বেড়ে যায়। ওকে, আবার যদি আমরা ডাউন আ গ্রুপ অর্থাৎ একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে আসি, ডাউন আ গ্রুপ, ডাউন অফ এ গ্রুপ যদি আমরা আসি, সেখানেও কিন্তু জেড এফেক্ট ইনক্রিজ করে, তবে সেটা লাইটলি, খুব হালকা ভাবে। জেড এফেক্ট কিন্তু কি হয় না ইনক্রিজ করে। আবার তোমরা সাইডে লিখে রাখতে পারো যে লাইটলি ইনক্রিজ বা স্লাইডলি ইনক্রিজেস, এরকম ইনক্রিজেস লিখে রাখতে পারো যে স্লাইডলি ইনক্রিজেস, এইটুখানি আর কি জানানো ছিল, আর তেমন কিছু নেই। ওকে, তো আমরা যদি একটা পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাই, সেক্ষেত্রে জেড এফেক্ট অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে, আর যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি সেখানেও বাড়বে, তবে সেটা স্লাইডলি বাড়বে। ওকে, এবার আমরা নেক্সট পেজে যাবো, যেটা নিয়ে আমরা ডিসকাস, আমাদের মেন টপিক সেটা হচ্ছে যে স্লেটার্স রুল। খুব ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, স্লেটার্স রুল। অনেকের এই টপিকটা খুব প্রবলেম হয়, স্লেটার্স রুল ক্যালকুলেট করতে খুব প্রবলেম হয়, তো আমি করাবো, আশা করি কারোর কোথাও কোনো প্রবলেম থাকবে না, থাকলেও আর থাকবে না। ওকে, তো আমাদের ফার্স্ট রুল যেটা বলছেন স্লেটার্স বাবু, ফার্স্ট রুল যেটা বলছেন, কি বলছেন রাইট দ্য রাইট দ্য রাইট দ্য রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন বলতে in this special grouped formed, আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা একটু আগে শিখলাম, এই যে জিনিসগুলো আমরা শিখলাম, আমরা সবাই জানি শিখে এসেছি আমরা যদি দেখি, আমরা দেখে এসেছি 1s 2s 2p 3s 3p 3d 4s, এরকম ভাবে আমরা শিখে এসেছি, বাট আলটিমেটলি সেই জিনিসটা এখানে একটা সুন্দরভাবে গুছিয়ে করতে হবে। স্লেটার্স বাবু কি বলছে না, আমরা যেটা লিখি সেটা হচ্ছে যে সেটা কি লিখি না 1s 2s 2p, তাই তো এরকম ভাবে লিখি 3s 3p 3s 3p 3p 3s 3p 3d 4s 4p, এইভাবে লিখি 4s 4p, তারপর আছে কি না, তারপর 4d আসে, তারপর 4f আসে, তারপর কি আসে না 5s 5p 5p, এরকম ভাবে আসে, তারপর এরকম ভাবে আসে, তারপর কি আসে না 5s 5p, তারপর কি আসে 5d, এরকম ভাবে আসে। এবার স্লেটার্স বাবু যেটা বলছেন, খুব মন দিয়ে শুনবেন, তিনি বলছেন যে এটা ঠিক আছে, এটা যেভাবে আছে ঠিক আছে, কিন্তু আমরা এখানে একটা করে গ্রুপ করে দেবো। গ্রুপ বলতে কি, অনেস্টটা একটা সেপারেট ভাবে গ্রুপ, 2s 2pটাকে একটা সেপারেট গ্রুপ করে দেবো, 3s 3টাকে একটা সেপারেট গ্রুপ করে দেবো, 3dটাকে একটা আলাদা গ্রুপ ভাবে রেখে দেবো, 4s 4pকে রেখে দেবো, 4d 4f কে আলাদা আলাদা করে রেখে দেবো, 5s 5p কে রেখে দেবো, 5d কে কিন্তু এরকম রেখে দেবো, এটসেট্রা লিখে দেখতে পারো, এরকম ভাবে সো অন বা এটসেট্রা, কারণ অনেক দূর যায়। তো এই ট্রেন্ডটা কিন্তু ফলো করতে হবে, এই ট্রেন্ড বা এই ফরম্যাটটা কিন্তু ফলো করতে হবে। আমরা যখন স্লেটার্স রুলের উপর ডিপেন্ড করে কোনো ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করব বা ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ নিয়ে ডিসকাস করব, সেখানে কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু ফলো করতে হবে, ওকে। নাম্বার 2 যেটা বলছে, নাম্বার 2 নম্বর যে রুলটা, সেটা কি বলছে, তোমাকে রেকটিফাই করতে হবে বা তোমাকে ডিটারমাইন করতে হবে যে কোন ইলেকট্রনটাকে তুমি ক্যালকুলেট করতে চাইছো, অর্থাৎ কোন ইলেকট্রনটার তুমি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড এফেক্ট তুমি বের করতে চাইছো। তাই জন্য আমরা লিখবো যে ডিটারমাইন
হুইচ, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কোনো শব্দ হলে একটুখানি মানিয়ে নিও তোমরা, কারণ আমি বাড়িতে এসেছি তার জন্য আর কি। তো ডিটারমাইন হুইচ ইলেকট্রন you are calculating z effect for, এটা তোমাকে মার্ক করতে হবে বা ডিটারমাইন করতে হবে, যে তুমি তোমাকে কোশ্চেনে বলে দেবে, কোশ্চেনে তো অবশ্যই বলে দেবে যে 4s 4p বা 4d সিরিজের কোন একটা অ্যাটমকে দিয়ে বলবে, ইলেকট্রনকে দিয়ে বলবে যে এর ইলেকট্রন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ নিয়ে ডিসকাস করে, এইভাবে দেওয়া থাকবে। তো কোথাও কোনো প্রবলেম হবে না। তাহলে ফার্স্ট রুল আর সেকেন্ড রুলটা আশা করি বোঝাতে পেরেছি যে এই ট্রেন্ডটা ফলো করা হবে। আর আমরা কোনটাকে, সাপোজ যদি কেউ 3D-টাকে মানে চায়, তখন 3D-টাকে কোশ্চেনে বলে দেওয়া হবে যে 3D, এই ট্রেন্ডের মধ্যে 3D এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তোমরা ডিসকাস করো বা বের করো, ক্যালকুলেট করো। ওকে, তো এইভাবে আমরা বের করে দেবো। তাই জন্য আমরা বলেছি যে ডিটারমাইন হুইচ ইলেকট্রন ইউ আর ক্যালকুলেটিং জেড এফেক্ট ফর। ওকে, আমরা সরি, নেক্সট পেজে আমরা আমাদের মেন টপিক আসবো। মেন টপিক বলতে আমাদের 3 নম্বর রুল। তো এই 3 নম্বর রুলের মধ্যে এ রয়েছে, বি রয়েছে। 3 নম্বর রুলের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লাই দ্য শিল্ডিং রুল বা স্ক্রিনিং রুল। অ্যাপ্লাই দ্য শিল্ডিং রুল, তো এই রুলের মধ্যে দুটো পার্টে ভাগ আছে, একটা এস আর পি এলিমেন্টের জন্য আর একটা ডি আর এফ এলিমেন্টের জন্য। তো আমরা প্রথমে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা ফর এস অ্যান্ড পি অরবিটাল বা পি ইলেকট্রন আমরা এটা নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ, এস এবং পি ইলেকট্রনকে নিয়ে আমরা ডিসকাস করব। সাপোজ তুমি মনে করো এটা একটা তোমার নিউক্লিয়াস, পজিটিভ চার্জ আছে, মনে করো পজিটিভ চার্জ, হ্যাঁ পজিটিভ চার্জ আছে, মনে করো পজিটিভ চার্জ রয়েছে, তুমি ঢেকে রেখেছো। এবার এখানে কি হচ্ছে, একে ইলেকট্রন ঘিরে রেখেছে, একে কি করছে না ইলেকট্রন ঘিরে রয়েছে, একে কি করছে না ইলেকট্রন কিন্তু ঘিরে রয়েছে। ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। তো এখানে আমরা বেশ কয়েকটা, আমরা এখানে পরপর জিনিসগুলো লিখবো, তারপর আমরা নিয়ে ডিসকাস করব। পরপর কয়েকটা জিনিস আমরা লিখবো। প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে যে ইলেকট্রন ইন হায়ার শেল, ইলেকট্রন ইন হায়ার শেল, ইলেকট্রন ইন শেল, হায়ার শেল, যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রন শেল। এই ক্ষেত্রে যে ট্রেন্ডটা ফলো হয় সেটা হচ্ছে কন্ট্রিবিউট, এটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। কন্ট্রিবিউট 0 0 অক্সিজেন না কিন্তু এটা 0, হ্যাঁ 0 শিল্ডিং, 0 শিল্ডিং, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রন ইন n ইলেকট্রন ইন দ্য সেম গ্রুপ। যদি সেম গ্রুপের ইলেকট্রন থাকে, অর্থাৎ সেম n যদি হয়, তার ক্ষেত্রে কি হবে না ইচ অরবিটাল কন্ট্রিবিউট কত হবে না, কন্ট্রিবিউট যেটা হবে সেটা হচ্ছে 0.35। ওকে, কন্ট্রিবিউট 0.35। আরেকটা কি না, আরেকটা আমরা লাস্ট যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ইলেকট্রন ইন দা
n minus 1 shell electron, n minus 1 shell electron, ইলেকট্রন আরো একটা দুটো রয়েছে ইলেকট্রন ইন 1 shell n minus 1 shell electron, n minus 1 shell কি রয়েছে না 1 shell n minus 1 shell, তাহলে সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ইচ অরবিটাল বা ইচ এলিমেন্ট বা ইলেকট্রনও লিখতে পারো, ইচ ইলেকট্রন কন্ট্রিবিউট কত হবে না, কন্ট্রিবিউট যেটা হবে সেটা হচ্ছে 0.85, এই ভ্যালুটা। আমরা নেক্সট পেজে যাব, আরেকটা আছে লাস্ট রুল, মানে এই এস এবং পি ইলেকট্রনের জন্য 4টে স্টেপ ফলো করতে হয়। এটা একটা স্টেপ আর আরেকটা স্টেপ আছে, সেটা কি না সেটা আমি একটুখানি বলি। আরেকটা যেটা স্টেপ আছে সেটা হচ্ছে যে ইলেকট্রনস ইন n-2 or লোয়ার শেল, যদি আরো লোয়ার শেল যেমন n-2, n-3, n-4 এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে কন্ট্রিবিউট কত হবে না ইচ ইলেকট্রন কন্ট্রিবিউট কত হবে না, কন্ট্রিবিউট যেটা হবে সেটা হচ্ছে 1.00। অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা রয়েছে সেটাকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনগুলো রয়েছে, হ্যাঁ এগুলো নেগেটিভ চার্জ, ইলেকট্রনগুলো রয়েছে এদেরকে কিন্তু একটা করে শেল বলা হয়। কোনটাকে এন শেল বলা হয়, কোনটাকে n-1 শেল বলা হয় সেটা আমি একটুখানি বলে দিচ্ছি না। সবার উপরে যে সেলটা থাকে অর্থাৎ এই যে সেল, এটা হচ্ছে n সেল। দ্বিতীয় যে ওপর থেকে 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে n-1 সেল। তৃতীয় যেটা থাকবে সেটা হচ্ছে n-2 সেল। আর একেবারে চতুর্থ যেটা থাকবে সেটা হচ্ছে n-3 সেল। ওকে, n-3 সেল। এইরকম ভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করি, এইভাবে কিন্তু আমরা মনে রাখি। এটা কিন্তু মনে রাখবে, এই জিনিসটা মনে রাখবে। তো এটাকে কেন্দ্র করেই আমরা n শেল, n-1 শেল, n-2 শেল এবং n-3 শেল আমরা নির্ণয় করি। তো এই ক্ষেত্রে কি বলছে, সাপোজ তুমি n-1 এর সেলের এই n-1 সেলের কোন একটা এলিমেন্ট বা ইলেকট্রনের তুমি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা তুমি ডিসকাস করবে। তো এই শেলের ক্ষেত্রে এর আউটার মোস্ট সেলে যে শেল থাকবে অর্থাৎ এই যে শেলগুলো থাকবে সেগুলোর কিন্তু আমরা কোনো কন্ট্রিবিউট করব না। অর্থাৎ আমরা সাপোজ একটা ইলেকট্রনের সিরিজ রয়েছে, এই যে ইলেকট্রনের সিরিজ তোমাকে বললো 3D, এই 3D এলিমেন্টটার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিসকাস করতে। তো এই যে 3D এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের আমরা যখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিসকাস করব, এর উপরে যেগুলো আছে অর্থাৎ এর ডান দিকে যেগুলো আছে অর্থাৎ এই যে এইগুলো রয়েছে, এগুলো কিন্তু কোনো কন্ট্রিবিউট নেই, এগুলো সবটা কিন্তু জিরো, এগুলো সবটা কিন্তু পুরোটাই এখান থেকে এতটা পুরোটা কিন্তু জিরো হবে। আমরা তখন এখান থেকে স্টার্ট করবো, এটা হবে n, এটা হবে n-1, এটা হবে n-2, এটা হবে n-3। ওকে, আমি আশা করি বোঝাতে পেরেছি। আমরা যে শেলটাকে নিয়ে ডিসকাস করব তার ডান দিকে যেগুলো থাকবে অর্থাৎ উপরে যে থাকবে সেগুলো কোনো কন্ট্রিবিউট থাকে না, সেগুলোর কন্ট্রিবিউট পার্সেন্ট বা কন্ট্রিবিউট যে সংখ্যা সেটা হচ্ছে 0। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তার নিচে যেগুলো রয়েছে অর্থাৎ তার বাম দিকে যেগুলো রয়েছে সেগুলোর কন্ট্রিবিউট হয়, অর্থাৎ যেটাকে আমরা ধরি সেটা হচ্ছে n সেল, যেগুলোকে আমরা তার নিচে পড়ে থাকে সেগুলো হয় n-1, n-2, n-3, n-4, 5 এইভাবে চলতে থাকে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো এই ক্ষেত্রে n শেলের ক্ষেত্রে অর্থাৎ এই যে সেল, কোন একটা সেল আমরা n সেল ধরছি, সেই n সেলের যদি আমরা ক্যালকুলেট করতে বের করি, মানে সেই সেলের আমরা কনস্ট্যান্ট আমরা বের করি, শিল্ডিং কনস্ট্যান্ট, সেখানে কিন্তু n এর সঙ্গে আমরা n বলতে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কিন্তু তার সঙ্গে এইটা গুণ হবে, এই 0.35টা কিন্তু গুণ হবে। আর যদি n-1 সেলের হয় তারপর n-1 করতে হবে, কারণ আমরা দেখেছি
যে এটাকে আমরা n সেল ধরেছি, এটাকে n-1, এটাকে n-2, এটাকে n-3। তাহলে n সেলের ক্ষেত্রে যেটাকে হবে n সেলের ক্ষেত্রে আমরা কত দিয়ে গুণ করবো, ওখানে বলে দেওয়া রয়েছে 0.35। আর n-1 এর ক্ষেত্রে কত হবে না, n-1 এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 0.85। আর তারপর বলা হয়েছে যে n-2, n-3 এবং সো ওয়ান যদি আরো নিচের দিকে নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু n এর সঙ্গে আমরা কত দিয়ে গুণ করবো না, n এর সঙ্গে আমরা 1.00 দিয়ে গুণ করবো। ওকে, আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নেবো। এই যে পুরো সিস্টেমটা আমি তোমাদেরকে বললাম, এই সিস্টেমটা আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো, এক্সাম্পলের মাধ্যমে। ওকে, সাপোজ মনে করো আমি এক্সাম্পল হিসেবে জেড নিলাম, জেড এক্সাম্পল হিসেবে যেটা নিলাম, এক্সাম্পল হিসেবে মনে করো আমি জেড নিয়েছি। এবার জেড এর কতগুলো আমাদের পরমাণু রয়েছে না, 15টা রয়েছে। তো এটা যদি আমরা ইলেকট্রনিক মানে কনফিগারেশন করি তাহলে কি হবে, 1s 2s 2p 1s2 2s2 2p কত হবে 6, তারপর কত হবে 3s 3s2 আর 3p কত হবে 3p যেটা হবে সেটা হচ্ছে 2 4 6 4 10 6 4 10 12 3 হবে। ওকে, এবার আমরা কি করেছিলাম না, স্লেটার্স রুলে বলেই দিয়েছিল যে এর এই যে জেড এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব, যেটা আমরা যেটা নিয়ে ডিসকাস করব, আমরা এই 3p মনে করো তোমার 3s বা 3p মনে করো 3p এর 3p ক্যালকুলেট, আমরা কোশ্চেনটা মনে করো এরকম দেওয়া হয়েছে যে কোশ্চেনটা তোমাকে ধরো মনে করো জেড দিয়ে অ্যাটম দিয়ে বলা হয়েছে যে ডিটারমাইন 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 জেড স্টার অর জেড এফেক্ট, ঠিক আছে, জেড স্টার ফর এ for a 3p electron of কার না জেড অ্যাটম। কোশ্চেনটা হচ্ছে এটা, এই কোশ্চেনটা দিয়েছি যে ডিটারমাইন জেড স্টার ফর 3p ইলেকট্রন, অর্থাৎ এই 3p ইলেকট্রনের যে ইলেকট্রনটা রয়েছে সেখানকার আমাদের জেড স্টারটা বের করতে হবে। আর বলেছি না জেড অ্যাটমের, তাহলে জেড অ্যাটমের আমরা জানি 15টা। এবার আমাদের স্লেটার্স বাবু কি বলে দিয়েছিল না, স্লেটার্স বাবু প্রথমেই বলে দিয়েছিল যে এটাকে একটা এরকম ভাবে এই ফরম্যাটে প্রথমে করতে, এই ফরম্যাটে করতে, তারপর আমাদের কি করেছে ডিটারমাইন হুইচ ইলেকট্রন ইউ আর ক্যালকুলেটিং জেড এফেক্ট। আমি বলে দিয়েছিলাম যে পরীক্ষা বলে দেবে। তো সাপোজ এই যে আমাদের এক্সাম্পলটা দিয়েছি, এখানে আমরা কি করবো বক্স গুলো করে নেবো, 1s টাকে আলাদা করবো, 2s 2p টাকে আলাদা করবো, 3s 3p কে আলাদা করবো। এবার তোমাদেরকে বলে দিয়েছি 3p অর্থাৎ এই যে এই পোর্শনটাকে আমরা কথা বলবো। আর এটাকে আমরা কি ধরি না, এটাকে আমরা এন শেল ধরি। আমি বলেছিলাম এই শেলটাকে, এই যে পুরো শেল অর্থাৎ এই ফার্স্ট ব্যাকেট থেকে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এটা পুরোটা হচ্ছে এন শেল, এটা হচ্ছে n-1 শেল, আর এটা হচ্ছে n-2 শেল। ওকে, বুঝবে ব্যাপারটা, খুব ইজি, কিচ্ছু নেই, খুবই ইজি, কিচ্ছু নেই। এবার আমরা সবসময় লাস্টের দিক থেকে ক্যালকুলেট করবো, এই ফার্স্ট দিক থেকে ক্যালকুলেট করবো না, লাস্ট দিক থেকে। এবার আমরা কি বলেছিলাম না, এন শেলে কি করেছিলাম না, আমরা কি বলেছিলাম এই যে এন শেলে যতগুলো ইলেকট্রন থাকবে তাদের সঙ্গে কি করতে হবে না 0.35 গুণ করতে হবে, 35 গুণ করতে হবে। এবার এন শেলে কতগুলো ইলেকট্রন রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এখানে এস অরবিটালে দুটো, পি অরবিটালে কতগুলো রয়েছে 3টে, তাহলে 3টে দুটো কত হচ্ছে 5টা। বাট আমরা যখন এন শেলের ক্ষেত্রে ধরবো সেখান থেকে আমরা কি করবো 5টা থেকে আমরা একটা বিয়োগ করে দেবো সব সময়ের জন্য। এটা নিয়ম, এটা হয়, কেন হয় জানি না, এটা হয়। তোমাকে এই ট্রেনটা মনে রাখতে হবে। কি করতে হবে না, এখান থেকে অলওয়েজ তোমাকে যদি 5 থাকে 5 থেকে একটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 প্লাস 4 ইন্টু, সরি প্লাস হবে না, 4 ইন্টু কত বলেছিলাম 0.35, তাহলে 0.35 আমরা গুণ করে দেবো, তার সঙ্গে প্লাস দেবো, তার সঙ্গে প্লাস দিয়ে এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে, এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে 4, এখানে 6 আর 2 8 রয়েছে, এখানে কিন্তু মাইনাস করবো, জাস্ট এই এন শেলে কিন্তু আমরা একটা বিয়োগ করবো, একটা বিয়োগ করবে। 2 থাকলে একটা বিয়োগ করবো 1 হবে, 3 থাকলে একটা বিয়োগ করে দেবো 2 হবে, 4 থাকলে একটা বিয়োগ করে দেবো 3 হবে, এইভাবে আমরা একটা করে বিয়োগ করে দেবো। ওকে, এই শেলগুলোকে কিন্তু বিয়োগ করবো না। এই শেলে কটা ইলেকট্রন রয়েছে 8টা, তাহলে 8 গুণ কি হবে, 8 গুণ কি হবে আমরা বলেছি এসপি n-1 শেলে যদি হয় n-1 শেল, এই যে n-1 শেল হলে কি হবে, n-1 শেল হলে 0.85 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা 0.85 দিয়ে আমরা কি করবো না গুণ করে দেবো। ওকে, প্লাস দেবো আবার। এবার n-2 শেলে কটা ইলেকট্রন রয়েছে, দুটো দিয়ে কার সঙ্গে গুণ করবো না, আমরা বলেছি 1.00 এটা দিয়ে গুণ করবো, আমরা বলেই দিয়েছিলাম এই যে ওই না, এই যে বলে দিয়েছিলাম n-2 বা তার থেকে যদি কম হয় এস বা পি অরবিটালের ক্ষেত্রে, যখন এটা কিন্তু আমরা এস বা পি অরবিটালের ক্ষেত্রে এই প্রবলেমটা কাউন্ট করছি, কিন্তু এখানে কিন্তু আমরা ডি এফ নিয়ে কাউন্ট করছি না। এগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষা হলে এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে এটা আমরা গুণ করে দেখি যে কত আসছে।
যদি আমরা এন শেলের ক্ষেত্রে গুণ করে দেখি তাহলে 4 5 20, 2 12 14 আর 12 440, 1.40 তো, হ্যাঁ 1.40। তারপর এটা কত হবে না, এটা যেটা হবে সেটা হচ্ছে 6.80। এটা হচ্ছে আমরা সিগমা বের করছি বা এস, অনেকে এসও বলে অনেকে সিগমাও বলে, তো আমরা সেটাই বের করছি। তো তার সঙ্গে এটা গুণ করলে কত হবে না 2.00, এটা আমরা পাবো। এবার কথা হচ্ছে যে এটা টোটাল করলে কত হবে না, টোটাল করলে 10.20 হবে, ঠিক আছে। এবার আমরা যদি জেড স্টার বা জেড এফেক্ট বের করি, আমরা জানি কি না জেড মাইনাস এস বা সিগমা, তাহলে জেড এর ভ্যালু কত বেরিয়েছিল 15, অ্যাটমিক নম্বর 15টা রয়েছে, 15টা মাইনাস 10.20, তাহলে উত্তর কত হবে, উত্তর কত হবে 4.80 হবে, 4.80। এই হচ্ছে শিল্ডিং এফেক্ট, বেরিয়ে গেল। আশা করি এই পার্টটা আমি বোঝাতে পেরেছি, কারোর কোথাও প্রবলেম নেই। যাদের প্রবলেম আবার একটুখানি দেখো এটা, তোমরা ভিডিওটা আগে থেকে আরেকটুখানি চালিয়ে দেখো। যদি কারোর কোথাও কোনো প্রবলেম হয় দেন আমাকে বলো, আমি আবার ডিসকাস করাবো, ঠিক আছে, আবার ডিসকাস করাবো, কোনো সমস্যা নেই। আবার আমরা এটা নিয়ে ডিসকাস করবো, এটা নিয়ে আমরা কি করবো না, এটা নিয়ে আমরা আবার কিন্তু ডিসকাস করবো। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা প্রবলেম করি। এই যে প্রবলেমগুলো করাচ্ছি এগুলো কিন্তু তোমরা হালকায় নেবে না, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা প্রবলেম থেকেই করাচ্ছি, কাজেই সবগুলো কিন্তু টুকবে। চলো আমরা নেক্সট প্রবলেম, আরেকটা প্রবলেমে যাই। এস বা পি অরবিটাল দিয়ে আরেকটা প্রবলেম আমরা চাই। আচ্ছা, আমরা আরেকটা ফর্মুলা করিয়ে, মানে আমরা এটা যেটা নিয়ে ডিসকাস করছিলাম, এটা এস এবং পি অরবিটালের ক্ষেত্রে, এই যে এস এবং পি অরবিটালের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার কি বাকি পড়ে রয়েছে না ডি এবং এফ, তাহলে আমরা ডি আর এফটা করে তারপর আমরা কিছু প্রবলেম করে লেকচারটা এন্ড করব। আমরা ডি অরবিটালের ক্ষেত্রে দেখবো এবার ডি, ওকে, ডি এবং এফ অরবিটালের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, ডি এবং এফ ব্যাপারটা আরো ইজি না। এবার আমরা বি নিয়ে ডিসকাস করব। বি, বি এর ক্ষেত্রে কি না ডি অ্যান্ড, আচ্ছা ফর ডি অ্যান্ড, ফর ডি অ্যান্ড এফ এলিমেন্ট বা অরবিটাল বলতে পারো বা ইলেকট্রনও বলতে পারো, ইলেকট্রন, ফর ডি অ্যান্ড এফ ইলেকট্রন, ওকে। এখানেও একটা ট্রেন্ড ফলো হয়। এখানে ট্রেন্ডটা কিরকম ফলো হয়, মনে করো এরকম একটা নিউক্লিয়াস রয়েছে, তাকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো রয়েছে। মন দিয়ে দেখবে, হ্যাঁ মন দিয়ে দেখবে ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা ইজি আছে আবার জটিলও আছে। বুঝতে না পারলে এটা জটিল হবে, খুবই জটিল, অনেকে বুঝতে পারে না। আমার প্রথম প্রবলেম হতো, তারপর অনেক চেষ্টা করে সেলফ স্টাডি করে ব্যাপারগুলোকে বুঝেছি, কাজে এটা বুঝবে। আমরা এস এবং পি এর ক্ষেত্রে কি দেখেছিলাম না, এস এবং পি এর ক্ষেত্রে এগুলোকে বাইরের শেলটাকে এন বলে, যা বলে সেই রকম আমরা বসাবো, সেম ভাবে আমরা করব। এই বাইরের শেলটাকে আমরা কি বলি না, বাইরের শেলটাকে আমরা এন সেল বলি, বাইরের শেলটাকে আমরা কি বলি না এন শেল বলি। সেকেন্ডটাকে আমরা কি বলি, সেকেন্ডটাকে এন মাইনাস ওয়ান শেল বলি, এন মাইনাস ওয়ান শেল, এন মাইনাস ওয়ান শেল। আচ্ছা, তারপরটা ভিতরেরটা কি বলে, এটাকে বলা হয় এন মাইনাস টু শেল, এন মাইনাস টু শেল। এটাকে আমরা কি বলে থাকি না, এটাকে আমরা বলে থাকি এন মাইনাস থ্রি শেল, ওকে। এবার কথা হচ্ছে আমরা দেখেছিলাম যে এখানে এন মাইনাস ওয়ান বা এন এর ভ্যালু আমরা কত দেখেছিলাম, এন সমান সমান কত দেখেছিলাম 0.35, এন মাইনাস ওয়ান সমান সমান কত বেরিয়েছিল না 0.85, এটা দিয়ে গুণ করেছিলাম। আর 2 3 এর ক্ষেত্রে 1.00। বাট এটার ক্ষেত্রে একটু অন্যরকম, একটু অন্যরকম বলতে কিরকম তোমরা একটুখানি দেখো দেখো না, এখানে এন শেলের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করব, এন শেলের ক্ষেত্রে, এন শেলের ক্ষেত্রে আমরা কি করব না, এন শেলের ক্ষেত্রে 0.35ই রাখবো। এন মাইনাস ওয়ান শেলের ক্ষেত্রে কি রাখবো না, এন মাইনাস ওয়ান শেল, এন মাইনাস ওয়ান শেলের ক্ষেত্রে কি করবো না 1.00। এটা তখন আর 0.85 হবে না। এটা এফ এবং ডি, যখন তোমাকে ডি এবং এফ কাউন্ট করতে দেবে তখন কিন্তু এইগুলো এই রুলটা অ্যাপ্লাই হবে। আর যখন এস বা পি অরবিটালে কাউন্ট করতে যাবি তখন আগের পেজের রুলটা কিন্তু অ্যাপ্লাই হবে। এবার মনে করো এন মাইনাস টু, এন মাইনাস থ্রি আর এটসেট্রা, আরো লোয়ার আদার লিখতে পারো। সেখানে ক্ষেত্রে কি হয় না, সেখানকার ক্ষেত্রেও সেম 1.00 এটা দিয়ে গুণ করতে হয়, আর কিছু নেই, এইটুখানি মনে রাখলে হবে। একটা এক্সাম্পল নিয়ে করাই, মনে করো টাইটেনিয়াম, এর আমরা যদি দেখি এর কতগুলি ইলেকট্রন রয়েছে না 22টা। এর আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, এক্সাম্পল এটা, হ্যাঁ এটা হচ্ছে এক্সাম্পল। এখানে কোশ্চেনটা আমি একটুখানি তাহলে আগে দিয়ে দিই। কোশ্চেনটা মনে করো এরকম যে
ক্যালকুলেট বা ডিটারমাইন। লিখেছিলাম না, ক্যালকুলেট Z star for Z star for 3D electron of টাইটেনিয়াম। ওকে, এটা একটা কোশ্চেন। তো আনসারটা আমরা তাহলে শুরু করি, টাইটেনিয়াম আমরা জানি 22টা থাকে। এবার এর ইলেকট্রন বিন্যাস করবো। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে না, আমরা জানি 1s 2s 2p 6, এটা হলো 2s 1s2 2s2 2p6 3s2 3s2 3p6 3p6 3d2 3d2 4s2। ওকে, এবার আমরা জানি যে 1s টাকে আলাদা, 2s 2p টাকে আলাদা, 3s 3d 3p টাকে আলাদা, আর d টাকে আলাদা, এবং এই 4s টাকে আলাদা। এবার আমাদেরকে বলেছে যে 3d, তাহলে 3d মানে এটা। আর আমরা কি বলেছিলাম, যখন হায়ার পজিশনে যাবে অর্থাৎ এর ডান দিকে যেগুলো থাকে তার ভ্যালু কিন্তু 0, কাজেই এর ভ্যালু বসানোর দরকার নেই। যেখান থেকে আমরা স্টার্ট করব, অর্থাৎ এটাকে বলেছে এটা থেকে আমরা স্টার্ট করব, তো এটাকে আমরা n বলবো, এটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা n বলবো, এটাকে আমরা n-1 বলবো, এটাকে আমরা n-2 বলবো, আর এটাকে আমরা n-3 বলবো। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা সেম ভাবে আমরা যদি সিগমা বের করি কি হবে না, আমরা বলেছি এই দিক থেকে ডান দিক থেকে n থেকে স্টার্ট করব, কখনো এই দিক থেকে স্টার্ট করব না, সবসময় আমরা n থেকে স্টার্ট করব। এবার আমরা কি বলেছিলাম না, n এর ক্ষেত্রে যে ভ্যালুটা থাকবে, যতগুলো ইলেকট্রন থাকবে তার থেকে একটা বিয়োগ হবে। এখানে কটা ইলেকট্রন হয়েছে, ডি অরবিটালে কটা 3d তে কটা ইলেকট্রন হয়েছে, দুটো, তাহলে কি হবে, একটা হবে। তাহলে 1 ইন্টু কত হবে, কত আমরা আগের পাতায় করেছি, এই যে n সেলে কত 0.35 দিয়ে গুণ হবে, তাহলে 0.35 আমরা ডি অরবিটালের ক্ষেত্রে বের করছি, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, এই সূত্রটাই অ্যাপ্লাই হবে এটা। প্লাস n-1 এর ক্ষেত্রে কি হবে না, n-1 এর ক্ষেত্রে এই দেখো 1.00 দিয়ে গুণ হবে 1. এখানে কতগুলো ইলেকট্রন আছে, 8টা, 8 ইন্টু 1.00 এটা হবে। প্লাস এখানেও সেম হবে, এখানে কটা আছে 8টা, এখানেও 8 ইন্টু 1.00 দিয়ে গুণ হবে। আবার এখানেও সেম হবে, এখানে কতগুলো ইলেকট্রন আছে, দুটো, প্লাস 2 ইন্টু 1.00 এটা দিয়ে গুণ হবে। গুণ করলে আমরা কত পাবো না, এটা আমরা কত পাবো, এটা আমরা 0.35 পাবো, 35 পাবো, প্লাস 8.00 পাবো, প্লাস 8.00 পাবো। তোমরা চাইলে সবগুলোকে একসাথেও করে দিতে পারো, যেহেতু এর ভ্যালুগুলো এক আসবে, মানে 1.00 দিয়েই গুণ করতে হবে। তাহলে এখানে 6 আর 2 8 আর এই 2 10, এখানে একেবারে 10ও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি আলাদা আলাদা করে করলাম, ভেঙে বোঝানোর জন্য করলাম, ঠিক আছে। এখানে কত হবে 2.00, তাহলে এগুলো যোগ করলে কত পাবো, যোগ করলে টোটাল আমরা যেটা পাবো, সিগমার ভ্যালু কত পাবো, সিগমার ভ্যালু বা এস এর ভ্যালু, সিগমা বা এস এর ভ্যালুটা কত পাবো না 18.35 পাবো, 18.35 পাবো। আর এখান থেকে আমরা জানি জেড স্টার বা জেড এফেক্ট যদি আমরা বের করি, জেড স্টার বা জেড এফেক্ট যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে দেখবো না, জেড স্টার আমরা জানি কিভাবে করতে হয় না, জেড মাইনাস সিগমা বা এস। তাহলে জেড এর ভ্যালু কত 22, তাহলে 22 মাইনাস কত আছে এখানে 18.35 মানে কত হবে, এটা যদি বিয়োগ করো 3.65 আসবে, 3.65। ওকে, তাহলে এই পার্টটা আশা করি বোঝাতে পেরেছি, স্লেটার্স রুলটা আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। কারণ কোথাও কোনো প্রবলেম থাকলে বারবার বলছি আমি, বলবে একবার ছাড়া 10 বার বলবে, আমি 10 বার কেন বারংবার আমি বোঝাতে, যতক্ষণ না তোমরা বুঝবে আমি বোঝাতে রাজি আছি, বাট বোঝো ব্যাপারটা, আমি আলটিমেটলি তোমাদের জন্য এগুলো করছি। আর তোমরা যদি না বোঝো তাহলে আমার কিছু করার নেই, আমি এক্সাম নেবো, তোমরা না পারলে মানে না দিলে, আরো না পারো সেটা পরের কথা, বাট এক্সাম না দিলে আমি ওই বাকি 4 জনের মতো ওরকম ভাবে রিমুভ করে দিতে বাধ্য হবো, ঠিক আছে। কাজেই এগুলো দেখো, স্লেটার্স রুল কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি, স্পেশালি ফর বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, 2-3 নম্বর ছেড়ে যাবে, আজকে অবশ্যই করো। তো এই ছিল আমাদের স্লেটার্স রুলের প্রবলেম, মানে স্লেটার্স রুল এবং তার উপর বেস করে যে প্রবলেমগুলো জেনারেলি আসে সেগুলো আমি বললাম এক্সাম্পলের মাধ্যমে দুটো। এবার আমরা কয়েকটা একটা দুটো প্রশ্ন যেগুলো আসে, এই প্রশ্ন আনসারগুলো আমরা কিছু क्वेश्चन डिस्कस করব। ये वाला क्वेश्चन पूछा गया है आप लोगों से, क्वेश्चन क्या है, क्वेश्चन यही है कि कैलकुलेट द Z स्टार ऑफ 4s and 3d इलेक्ट्रॉन फॉर जिंक। তো এটা একটা এক্সেপশনাল কোশ্চেন, এক্সেপশনাল বলবো না, মানে এটার একটা লজিক রয়েছে, সেটা আমি একটুখানি তুলে ধরবো। তো আমাদের জিঙ্ক অ্যাটমের ক্ষেত্রে 4s এবং 3d ইলেকট্রন
এর জেড স্টার বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করবো না, জিঙ্কের যেটা নিয়ম আর কি, আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা করব। আমরা জানি 30, তাহলে কত হবে ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 1s2 2s2 2p 6 3s2 3p 6 3d 3d10 4s কত হবে 4s2, এটা হবে। ওকে, এবার কথা হচ্ছে এখানে শেলটা কিভাবে ধরবো। এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে ফার্স্ট সেল, এটা হচ্ছে একটা শেল। এবার আমরা এই এস আর পিটাকে একটা শেল ধরে নিই, বাট এখানে যেহেতু ডিটা রয়েছে আমরা 4s টাকে নিয়ে ক্যালকুলেট করব। 4s এর পরে এটাকে আমরা আলাদা সেল হিসাবে গণ্য করতে পারি না, কাজে এটাকে আমরা পুরোটাই একটা শেল ধরবো, পুরোটাই একটা শেল ধরবো, আর এটা একটা শেল। এটাই হচ্ছে এর এক্সেপশনাল কেস, আর কিছু না, আর কিছু না। তাহলে এই শেলটার নাম কি না, এই শেলটার নাম হচ্ছে এন, এন মাইনাস, এটা হচ্ছে এন মাইনাস 1, এটা হচ্ছে এন মাইনাস 2, এটা হচ্ছে এন মাইনাস 3। ওকে, এখানে এইটুখানি, আর কিছু নেই, আর কিছু নেই। এবার আশা করি তোমরা বুঝতে পারবে, আর কিছু নেই এখানে। তো চলো আমরা দেখি কি রয়েছে, প্রবলেমটা একটু সলভ করেই দেখি কেমন হয়। তাহলে আমরা সবাই জানি যে এর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ফর ফর 4s, 4s এর ক্ষেত্রে আমরা বের করছি সিগমা, তাই তো। ফর 4s, 4s এর ক্ষেত্রে আমরা কি করছি না, আমরা কিন্তু এই পার্টটাকে নিয়ে ডিসকাস, 4s এর ক্ষেত্রে সিগমা বের করছি কত। আমরা জানি এন, এন এর ভ্যালু কত 1 হয়, মানে আমরা যা থাকে তার থেকে এক বিয়োগ করি, তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে তাহলে 1 হবে, তাহলে 1 ইন্টু 0.35, এটা কত আছে 18টা, তাহলে প্লাস 18 ইন্টু 0.85, 0.85 এটা হলো, তার সঙ্গে কত আছে প্লাস, দেখো এখানে 10টা আছে, 2 6 2 8। আমরা যে বলি, আমরা জানি যে n মাইনাস 2 হলে n মাইনাস 4s এর আর 4p এর সূত্র আমরা জানি যে n মাইনাস 2 এবং n মাইনাস 3 এর ক্ষেত্রে সবসময় কিন্তু 1.00 দিয়ে গুণ হবে। কাজে কেউ যদি 8 ইন্টু 1.00 এটা করো, এটাও ঠিক, প্লাস 2 n মাইনাস 2 ছেলে কত, দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে দুটো ইলেকট্রন থাকলে কত হবে 2 ইন্টু 1.00, এটাও ঠিক। আবার কেউ যদি বলে যে না 8 2 10, 10 ইন্টু 1.00 এটাও পুরোপুরি ঠিক, কাজেই দুটো ঠিক, তাই তো, দুটোই কিন্তু ঠিক। তাহলে 85 0.35 প্লাস এটা গুণ করলে কত হবে 18 ইন্টু 0.85, 0.85 এটা কত হবে 15.3, 15.3 15 सॉरी 15.3 होगा। ओके, और नेक्स्ट क्या होगा, ये होगा 8.00, ये होगा 2.00, टोटल कितना होगा, टोटल होगा कितना होगा 8, यहाँ पर 2 10 10 15 25 25 और यहाँ पर होगा 25.65, ये होगा, ये हमारा सिग्मा है। यहाँ पर अब हम क्या कैलकुलेट करेंगे, अब हम जेड स्टार कैलकुलेट करेंगे। तो फिर जेड स्टार का मतलब क्या है, जेड स्टार का मतलब है जेड माइनस सिग्मा, तो फिर दे दो जेड माइनस सिग्मा और जेड माइनस एस। तो जेड माइनस सिग्मा, जेड का वैल्यू कितना है 30 है, 30 दे देंगे, 30 माइनस सिग्मा का वैल्यू कितना है 25.65, 25.65 আমরা দিয়ে দিলাম। উত্তরটা আমরা কত পাবো না, উত্তরটা আমরা যদি দেখি তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করলে 25 26 ধরো কত হবে 4.35, 4.35 4s ইলেকট্রনের 4s এর ক্ষেত্রে এটা আমরা পাচ্ছি, 4s এর ক্ষেত্রে এটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি এটা। এবার আমরা কি করব 4d এর ক্ষেত্রে, 3d সরি 4d না সরি 3d এর ক্ষেত্রে বের করবো। চলো 3d এর ক্ষেত্রে আমরা একটু দেখি নেক্সট কি আছে। 3d এর ক্ষেত্রে আমরা একটুখানি দেখবো। 3d এর ক্ষেত্রে খুব সহজ, ফর 3d ফর 3d ফর ফর 3d ফর 3d খুব ইন্টারেস্টিং, কিচ্ছু নেই, এগুলো খুব ইজি জিনিস, ঠিক আছে। এগুলো হয়ে গেলে আরেকটা প্রবলেম করাবো, বেশ ইন্টারেস্টিং প্রবলেম, তো সেটাও আমরা করাবো। তো 3d এর ক্ষেত্রে আমরা কি করব, 3d এর ক্ষেত্রে আমরা জানি সূত্র কি, আমরা যদি 3d এর ক্ষেত্রে করি 3d এর ক্ষেত্রে আমরা একবার ইলেকট্রন বিন্যাসটা করে নিই, তাহলে 1s 2s 2p 3s 3p 3s 3p 3s 3p 3d 4s 3d 4 4s 2 2 6 2 6 10, यहाँ पर कितना होगा 2 होगा। এখানে কিন্তু মজার বিষয়, যেহেতু 3d d বের করব, তাই এখানে 1s টাকে আলাদা, 2s 2p টাকে আলাদা, 3s 3d আলাদা আর 3d টাকে আলাদা করে দেবো। এটাই এখানকার মেন আসল কথা।
তো এখানে আমরা এন শেল কোনটা ধরবো? এখানে 3D বলেছে, 3D এটা, তাহলে এটাকে আমরা এন শেল ধরবো। এটা এন, এটা n-1, এটা হচ্ছে n-2, এটা হচ্ছে কি n-3। ওকে, এবার এখানে মজার বিষয় হচ্ছে এই যে 4s ইলেকট্রনটা রয়েছে, শেলটা রয়েছে, এখানকার ইলেকট্রনটা কিন্তু কাউন্ট হবে না, এর কন্ট্রিবিউট হচ্ছে 0, কারণ আমরা আগেই পড়েছিলাম, এই যে কোথায় পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে কন্ট্রিবিউট 0 টু শিল্ডিং ইলেকট্রন ইন হায়ার শেল। অর্থাৎ আমি যে যে শেলটাকে নিয়ে মানে আমার যে শেলটাকে যে শেলটার সাথে কন্ট্রাক্ট হয়েছে, সেই শেলটার উপরে যেগুলো রয়েছে অর্থাৎ ডান দিকে যেগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। কাজেই এটাকে নিয়ে আমরা ভাববো না, আমরা এটাকে নিয়ে স্টার্ট করবো। এটাকে নিয়ে যদি স্টার্ট করি তাহলে সিগমার ভ্যালু কত হবে? এন মানে আমরা বলেছি এন, এন শেলে যেটা থাকবে যতগুলো ইলেকট্রন থাকবে সেখান থেকে একটা বিয়োগ করে দেবো, তাহলে এটা কত হবে? 9। 10 মাইনাস 1 মানে কত হচ্ছে 9, 9 ইন্টু 0 পয়েন্ট কত হবে? 9 ইন্টু 0.35, 0.35 এটা বলেছিলাম। আর কি বলেছিলাম? প্লাস, এটা হচ্ছে এন এর ক্ষেত্রে। আর n-1 এর ক্ষেত্রে কি বলেছিলাম? দেখো এই যে বলেছিলাম n-1 এর ক্ষেত্রে কিন্তু যা থাকবে n-1, n-2, n-3 যা থাকবে তার সঙ্গে কিন্তু 1.00 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো রয়েছে? এখানে 8টা। কাজে তোমরা যদি 8, 8, 16, 17, 18, 18টা দিয়েও একসাথে করে দাও সেটাও ঠিক। কেউ যদি বলে যে না আলাদাভাবে করবো সেটাও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আমি আলাদা করেই করে রেখে দিচ্ছি। তাহলে 8 ইন্টু 1.8 ইন্টু 1.00 প্লাস 8 ইন্টু 1.00 আবার প্লাস 2 ইন্টু 1.00, এটা কত হবে? 9.35। ক্যালকুলেটর নিয়ে সবাই বসবে, হ্যাঁ। 9 ইন্টু 0.35 কত হবে? এটা 3.15, 3.15, 3.15 হবে। এটা কত হবে? 8.00। এটা কত হবে? 8.00। তোমরা এক লাইনেও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। 2.00 ডিরেক্টলিও করে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা উত্তরটা কত হবে? 3, 16, 16, 17, 18, 18 3 কত হচ্ছে? 21, 21.15। তাহলে 2 10 21.15। এটা আমরা সিগমা পেলাম বা এস পেলাম, সিগমা বা এস, কেউ যদি এস দাও সেটাও ঠিক। তাহলে আমরা জেড স্টার সমান সমান আমরা পড়েছি জেড স্টার মানে কত? জেড মাইনাস এস বা জেড মাইনাস সিগমা। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? না সেক্ষেত্রে আমরা যেটা পাবো, মানে আমরা জিঙ্কের ইলেকট্রন সংখ্যা কত, অ্যাটমিক নম্বর কত, জিঙ্কের অ্যাটমিক নম্বর কত? 30, 30, 30 মাইনাস কত পেয়েছি আমরা? এস কত পেয়েছি বা সিগমা কত পেয়েছি? 21.15। তাহলে এটা কত হবে? 8.85, এটাই আনসার। তাহলে আমরা 3D এবং 4s এর ক্ষেত্রে বের করে দিতে পারলাম, পারলাম। তাহলে এটা ফুল মার্কস তোমরা পেয়ে গেলে, 3 মার্কস কিন্তু পেয়েই গেলে। ওকে, চলো আজকে অন্য একটা প্রবলেম দেখি, আরেকটা প্রবলেম দেখি। আজকে লাস্ট প্রবলেম, দেন আমরা পরের দিন আরো প্রবলেম নিয়ে ডিসকাস করবো। আরেকটা প্রবলেম করাই, একটা প্রবলেম আমরা ছোট্ট করে ডিসকাস করি, না করলে হবে না। কোনো কপার রয়েছে, কপারের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো প্রত্যেকটার ক্ষেত্রেই বের করার, কারণ কপারের ক্ষেত্রে প্রশ্ন আসে। কপারের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে 4s এবং 3D, আবারও সেম 4s এবং 3D। তো চলো আমরা 4s এবং 3Dটাকে ডিসকাস করি। 4s 3D, তারপর আরেকটা আছে, আরেকটা অ্যাটম রয়েছে, সেটা না করালে হয়। ঠিক আছে, দেখছি, চলো আগে এটা সলভ করি, তারপর আমরা বাকিটা নিয়ে ভাববো, তারপর আমরা বাকিটা নিয়ে ডিসকাস করবো। ওকে, আগে এটা নিয়ে ভাবি। কোশ্চেনটা এটাই, কোশ্চেনটা কি? আমরা নেক্সট পেজে যাই। এই পেজে কিছু নেই। চলো আমরা 4s এর ক্ষেত্রে দেখলাম, 3D এর ক্ষেত্রে এটা তো নেই, লাভ নেই। আমরা 3D পেয়েছিলাম। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, একটা প্রশ্ন, নেক্সট প্রশ্ন যেটা কি বলছে না, ক্যালকুলেট ক্যালকুলেট বা ডিটারমাইন দিতে পারো। ক্যালকুলেট, তার ক্ষেত্রে ক্যালকুলেট জেড স্টার, ক্যালকুলেট দ্য জেড স্টার অফ বা ফর জেড স্টার ফর
4s and 3d, 4s and 3d electron for copper, for copper, for copper না of copper, of copper, copper এটাই হচ্ছে প্রশ্ন। তো খুব ইজি, কিছু নেই। 4s আর 3d এর ক্ষেত্রে তো আমরা প্রথমে 4s এর ক্ষেত্রে করি, আনসারটা করি, কিচ্ছু না, খুবই ইজি কিন্তু। হ্যাঁ, তোমরা বোঝার চেষ্টা করো, আশা করি তোমরাও পারবে। দাঁড়াও এক মিনিট, একটু সরি হয়ে গেছে। কপার, কপারের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে নিই। কপারের আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু করে নিই। কপার মানে আমরা কত জানি? কপারের হচ্ছে 27, তাই তো? কপারের হচ্ছে কত না 27। তাহলে কি হবে? 1s 2s 2p, 1s 2 2s 2 2p 6, 2p 6, 3s 2 3p 6। তোমরা চাইলে না এই যে যেগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে কাজ করছি, এই যে ব্র্যাকেট, এটা দিয়ে ব্র্যাকেট দেবো, 6 2 8, ব্র্যাকেটের বাইরে ডিরেক্টলি 8 লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 3s 3p 3d 3d 7 3d 7, আর এটা কত হবে? 4s 2 4p 2, এরকম। ওকে, এবার এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, 1s টাকে আলাদা করবো, 2s 2p টাকে আলাদা করবো। এটা আমরা কার ক্ষেত্রে করছি? ফর লিখে রাখবে যে ফর 4s, ফর 4s, 3s আর 3p 3d এইটাকে একসাথে করে দিচ্ছি, আর এটাকে আমরা একসাথে করছি। ওকে, এটাকে আমরা একসাথে করছি। আমরা কি করবো? আমাদের ডিসকাশনের পার্ট হচ্ছে 4s। তো 4s টাকে আমরা আজকে লাস্ট প্রবলেম এটা। হ্যাঁ, নেক্সট দিন আমরা বেশ কয়েকটা প্রবলেম শেষ করে দেবো, দিলেই আমাদের স্ট্রেটার্স রুল কমপ্লিট হয়ে যাবে। তো আমরা 4s নিয়ে ডিসকাস করছি, তাহলে 4s এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা 4s এর ক্ষেত্রে 4s বলেছি তো। হ্যাঁ, তো আমরা 4s নিয়ে ডিসকাস করছি। ফোর এস আর 3D, এক কাজ করা যেতে পারে। 2 4 6 8 18 10 18, 18 সাথে 25 27, এটা তো হয়ে গেছে। তাহলে আবার 4p টা দেখ, আর কোনো দরকার আমার একটুখানি যাই হোক, এটা ওকে। তো আমরা 4s এর সিগমাটা আমরা প্রথমে তাহলে বের করি। সিগমাটা আমরা বের করলে আমরা কি জানি? আমরা এস অরবিটালের ক্ষেত্রে বের করছি। এস অরবিটালের ক্ষেত্রে বের করলে আমরা কি পাবো? আমরা জানি 4s এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে, তাহলে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 1 ইন্টু কত হবে? 0.35 প্লাস এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে? 7, 8 সাথে 15, কত হবে? 15 ইন্টু 0.85। আমরা এটা হচ্ছে n সেল, এটা হচ্ছে n-1 সেল, আর এটা হচ্ছে কি n-2 সেল, এটা হচ্ছে n-3 সেল। তাহলে আমরা কি জানি? n সেলের ক্ষেত্রে একটা কমিয়ে নেবো, আর n-1 এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম, এই যে পড়েছিলাম, ওই গেল, এই যে n-1 এর ক্ষেত্রে আমরা 0.85 দিয়ে গুণ করব। যদি তার বেশি হয়, n-2 n-3 হয়, সেক্ষেত্রে আমরা 1.00 দিয়ে গুণ করে দেবো। তাহলে সেটাই আমরা ডিরেক্টলি, আমি রিপিট করছি না বারবার, আমি ডিরেক্টলি করে দিচ্ছি। তো এই যে প্লাস n-2 এর ক্ষেত্রে কত হবে? এখানে 4 2 8 আর 2 10, n-2 এর ক্ষেত্রে 1.00 দিয়ে গুণ হবে, আর n-3 এর ক্ষেত্রে 1.00 দিয়ে গুণ হবে। কাজে এটা পুরোপুরি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। 4 আর 2 6, 4 6 2 8, 2 4, 6 4 10, 10 ইন্টু 1.00, এটা ওকে। তাহলে এটা সমান কত হবে? না 0.35 প্লাস, আচ্ছা
15.85 তো 15 ইন্টু 0.85 এটা কত হবে 12.75 এটা হবে 12.75 প্লাস 10.00 এটা হবে, এটা টোটাল কত হবে? টোটাল আমরা যদি যোগ করি টোটাল আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা মাইনাস তাহলে 0.35 প্লাস 12.75 প্লাস 10.00 এটা কত হবে 23.1 23.1 এটাই হবে, ঠিক আছে। এবার আমরা জানি তাহলে জেড স্টার সমান কত হবে, জেড স্টার সমান জেড মাইনাস এস, তাহলে জেড এর ভ্যালু কত আমরা জানি 27, তাহলে 27 দাও, 27 মাইনাস 23.1, তাহলে এটা উত্তর কত হবে 3.9 হবে, 3.9ই তো হবে 3.9। ওকে, আনসারটা পেয়ে গেলাম। ব্যাপারটা ইজি না? বেশ ইজি। এগুলো কিন্তু কোশ্চেন আছে, হ্যাঁ, এগুলো আমি যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু তোমরা ভেবো না যে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে করাচ্ছি, এগুলো কিন্তু সবই কোশ্চেন ইউনিভার্সিটি কোশ্চেন। আচ্ছা, এগুলো কি কেউ অ্যাভয়েড করবে না। চলো নেক্সট, আমরা 4S পেয়ে গেলাম। এবার কি করবো না, 3D এর ক্ষেত্রে বের করবো। 3D এর ক্ষেত্রে চলো নেক্সট পেজে 3D लास्ट सॉल्यूशन फॉर 3D के लिए हम क्या करेंगे, फिर से हम वही काम करेंगे। वही मतलब क्या, हम फिर से इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन करेंगे। किसका ना, कॉपर का। चलो शुरू करते हैं। कॉपर कितना है 27 है। इसका मतलब क्या होगा, इसका मतलब फिर से वही वाला फॉर्मूला होगा 1s2 2s2 2p6 3s2 3p6 3d7 और कितना होगा 4s2, यही वाला। और हमने क्या सीखा है, हमने यही सीखा है कि स्लेटर्स ने यही कहा कि 1s को फर्स्ट ब्रैकेट में, 2s 2p को फर्स्ट ब्रैकेट में, 3s 3s 3p को एक ब्रैकेट में, 3d को सेपरेट कर देंगे इस बार, क्योंकि इस बार हम 3d को काउंट कर रहे हैं इसलिए, অর্থাৎ আমরা 3d কে কাউন্ট করছি, অর্থাৎ 3d বের করব, তার জন্য আমরা 3d কে আলাদা করে রেখেছি আগের প্রবলেমের মতো, ঠিক আছে। এগুলো একটা এক্সেপশনাল কেস আসে, তোমরা শিখে এসছো এইরকম ভাবে, বাট কিছু ক্ষেত্রে যখন 4s অর্থাৎ 3d কে বার করে গিয়ে যখন আমরা 4s কাউন্ট করি তখন কিন্তু আমরা 3d টাকে এই পার্টটার সঙ্গে জুড়ে দিই। এটা এক্সেপশনাল কেস, এগুলো বারবার তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবে শিখে যাবে। এটা আমরাও শিখেছি, তোমরাও শিখে যাবে। ওকে, তো এবার আমরা কি করবো না, শেলগুলোকে দেবো, শেলগুলোর নাম দেবো। আমরা 3d কাউন্ট করবো, তাহলে 3d মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে n শেল, এটা হচ্ছে n-1 শেল, এটা হচ্ছে n-2 শেল, এটা হচ্ছে n-3 শেল। ওকে, এবার আমরা জানি যে হায়ার শেল যেগুলো থাকে তার কোনো ভ্যালু নেই, এটা নিয়ে আমরা কাউন্ট করবো না, এটা 0। তাহলে n এর ভ্যালু কত হবে, n মানে আমরা জানি 7 পেয়েছি, তাহলে 7 মানে কত হবে 7-1, তাহলে 6 হবে। তাহলে 6 ইন্টু কত দিয়ে গুণ করবো 0.35 দিয়ে গুণ করবো। ওকে, 0.35 দিয়ে গুণ করবো, 0.35 দিয়ে কিন্তু আমরা গুণ করবো, তারপর কি করবো প্লাস। এবার আমরা জানি প্রত্যেকটা n-1 n-2 n-3 যা হবে সবার সঙ্গেই 1.00 দিয়ে গুণ হয়ে যাবে। 1.00 দিয়ে গুণ হবে, কাজেই তোমরা একসাথে যোগ করে দিতে পারো। 6-2 8, 8-8 16, 16 17 18, 18 ইন্টু 1.00, অথবা আমার মতো সেম ওই তোমাদেরকে বোঝানোর জন্য 8 ইন্টু 1.00 এটা। আবার ফের এটার জন্য n-2 এর জন্য 6 ইন্টু 6 প্লাস 2 কত হবে 8, 8 ইন্টু 1.00, আবার এটার জন্য কত হবে প্লাস 2 ইন্টু 1.00 এটা। ওকে, এখানে তাহলে যোগ করলে কত পাবো আমরা 6.35, ক্যালকুলেটর ইউজ করতে হবে আবার। 6 ইন্টু 0.35, 6 ইন্টু 0.35 2.1 হবে, এটা কত হবে 2.1। আমরা কি বের করছি, সিগমা বের করছি। 2.1 প্লাস 8.00 প্লাস 8.00 প্লাস 2.00, এটা তাহলে কত হবে 8 16 17 18 19 20 20 পয়েন্ট কত হবে 1, 20.1 এটার ক্ষেত্রেও মেবি 3.9 আসবে। 3 না 3.9 20 6 2.1 18 20 10 18 19 20 20.1 আর 27, তাই তো? হ্যাঁ 6.9 আসবে, 6.9 আসবে, 6.9 আসবে। আমরা কত আগে 6.9 আসবে।
20, তাহলে আমরা সিগমা পেয়ে গেছি, এই হ্যাঁ সিগমা পেয়ে গেছি। তো আমরা জানি জেড স্টার মানে কত, জেড স্টার মানে জেড মাইনাস এস বা জেড মাইনাস সিগমা, তাহলে জেড এর ভ্যালু কত 27, তাহলে 27 দাও বসিয়ে, মাইনাস কত কত পেয়েছি আমরা সিগমার ভ্যালু, সিগমার ভ্যালু এই যে আমরা পেয়েছি কত 20.1 পেয়েছি, তাহলে এটা বিয়োগ করলে কত হয় 6.9, তাহলে আনসার আমরা পেয়ে গেলাম। ওকে, এগুলো সবই কিন্তু তোমাদেরকে ইউনিভার্সিটির প্রবলেম করাচ্ছি, কাজে এগুলোকে কেউ যদি অ্যাভয়েড করো তাহলে সেটা তোমাদেরই ফল্ট, আমার তো আর কোনো ফল্ট নেই, আমি করিয়ে দিচ্ছি। ইনঅর্গানিকে যা করাবো সেগুলোই করো, ওর মধ্যে থেকে আসবে, ওর বাইরে আর কিচ্ছু আসবে না। ওকে, তো এই ছিল আমাদের লেকচার, আমাদের মোটামুটি স্লেটার্স রুল নিয়ে কথাবার্তা বলেছি। কারো যদি প্রবলেম হয় আবার রিপিট করো, রিপিট করা হয়ে গেলে কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় দেন আমাকে বলো, আমি আবার বোঝাবো। তবে হ্যাঁ 4S 4P জন্য একটা রুল, 3D আর এফ মানে এসপি এর জন্য একটা রুল, আর ডি আর এফ এর জন্য আলাদা একটা রুল, ঠিক আছে? এই দুটো কিন্তু ফলো করো। সেই দুটো কি কি, এই যে এটা ফর ডি অ্যান্ড এফ ইলেকট্রন এটা, আর ফর এস এবং পি ইলেকট্রনের জন্য এইগুলো, এই অ্যাপ্লাইড এগুলো। তো কাজে এগুলো ভালো করে ফলো করো, ঠিক আছে? এই প্রবলেমগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো, এগুলো আসবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বারংবার বলছি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। যদি না নামাতে পারো তখন কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। আমরা নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা প্রবলেম আমি কালেক্ট করে আরো বেশ কিছু প্রবলেম আমি সলভ করাবো, সলভ করি স্লেটার্স রুল শেষ করে আমরা অন্য টপিকে যাব। অন্য টপিক বলতে কিছু এফেক্ট নিয়ে ডিসকাস করব, কিছু এফেক্ট রয়েছে তোমাদের, এই এফেক্ট গুলো নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? চলো তাহলে এখানে এই লেকচারটাকে আমি এন্ড করছি। ওকে, কারো কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। চলো।